তো আমরা গত ক্লাসে এই অ্যাসাইনমেন্ট পর্যন্ত দেখছিলাম। আজকে ডাটা টাইপ থেকে শুরু করব, যে জেএস ডাটা টাইপস মানে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস। ডাটা টাইপস গুলো কি? ডাটা টাইপ সম্বন্ধে অলরেডি কিন্তু আমরা কম বেশি আলোচনা এই বিগত পার্টগুলোতে করে ফেলছি। তো এই জায়গায় একটু বিস্তারিত আছে, যেমন 2-3টা নতুন ডাটা টাইপ এই জায়গায় দেখানো হয়েছে। আমরা স্ট্রিং, নাম্বার এইগুলো সম্বন্ধে আগেই আলোচনা করে ফেলছি, আমরা এগুলোর ইউজও দুই একটা দেখছি। তো এই যে যেমন এই জায়গায় একটা এক্সাম্পল দিছে, দেখেন জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড মেনি ডাটা টাইপস। কি কি আছে? নাম্বার আছে, স্ট্রিং আছে, অবজেক্ট আছে এন্ড মোর। তো এই জায়গায় জাস্ট 3টা এক্সাম্পল দেওয়া আছে, যে এটা একটা নাম্বার, এটা একটা স্ট্রিং, আর এটা একটা অবজেক্ট। তো অবজেক্টের আরো অবজেক্ট আমরা নতুন পাইছি, তো অবজেক্ট সম্বন্ধে আরো বিস্তারিত নিচে আছে, আমরা নিচে যাই। এই জায়গায় কিছু দেওয়া আছে, যে দ্য কনসেপ্ট অফ ডাটা টাইপস। মানে ডাটা টাইপের কনসেপ্টটা কি? আমরা কিন্তু গতকালকে এইসব বিষয় নিয়ে আলোচনা করছি, যে ফার্স্টে নাম্বার থাকলে, তারপরে যদি স্ট্রিং থাকে তাহলে কেমন আউটপুট আসবে। তো আর ফার্স্টে যদি স্ট্রিং থাকে, লাস্টে নাম্বার থাকে, তো কেমন আউটপুট আসবে। এগুলো সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ফার্স্টে যদি নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা নাম্বারে প্রিন্ট হবে, প্লাস স্ট্রিং স্ট্রিং পাশেই বসে পড়বে। আর যদি নাম্বার 2টা থাকতো তাহলে ওই 2টা নাম্বার যোগ হইতো, যোগ হওয়ার পরে স্ট্রিংটা পাশে বসে পড়ে। যেমন এই এক্সাম্পলে গেলে বোঝা যাবে। এই যেমন এটা আমাদের কি ভেরিয়েবল এক্স, এর ভিতরে কি দিয়েছে? ফার্স্টে একটা নাম্বার, তারপরে একটা স্ট্রিং। কি বলছে? কনকেট করতে বলছে। নাম্বার প্লাস স্ট্রিং যদি থাকে তাহলে সেটা কনকেট হয়। এখন আমি যদি মাঝখানে এই জায়গায় আর একটা নাম্বার দিতাম, তারপরে প্লাস দিতাম, তাহলে আমার আউটপুট কি আসবে? কারণ ফার্স্টের 2টাই নাম্বার, সেক্ষেত্রে এই 2টা যোগ হবে। তো 16 আর 14 এই জায়গায় 30 এসে পড়বে, তারপরে এই বর্গটা বসবে। যেমন এই যে রান দিলাম, দেখেন 30। এটা আমরা ভিডিও রিজিউম করলাম। আরে নেটওয়ার্ক প্রবলেম যা দেয়। তো এই ফার্স্টে যদি 2টা নাম্বার থাকে, আমরা এরকম নাম্বারগুলো যোগ হয়ে তারপরে স্ট্রিং কনকেট হবে, মানে স্ট্রিংটা পাশে বসে পড়বে। আর পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, যেমন ফার্স্টে স্ট্রিং থাকলে কি হয়। এইটা হচ্ছে এই যে স্ট্রিং। স্ট্রিং মানে কি সেটা তো আমরা সবাই জানি, যে কোটেশনের মাঝখানে কোনো টেক্সট বা নাম্বার এগুলো যদি থাকে, সেক্ষেত্রে ওইটা স্ট্রিং হিসেবে কাউন্ট হয়। তো ফার্স্টে স্ট্রিং তারপরে নাম্বার, তখন কি হবে? আমাদের এই স্ট্রিংটা যেভাবে আছে সেভাবে এই স্ট্রিংটা আগে প্রিন্ট হবে, তারপরে বলছি কনকেট, কনকেটের পরে কি বলছে? একটা নাম্বার। তো এই নাম্বারটা পাশাপাশি কনকেট হয়ে বসে পড়বে। এখন এর পরে যদি আমি আরো একটা দেই নাম্বার, আগের বার আমাদের নাম্বারগুলো প্রথমে ছিল, সেই জন্য কি হয়েছে? যোগ হয়েছে। আগে 16 আর 14 30 হয়েছে, তারপরে বলবো দেখাইছে। কিন্তু এই জায়গায় কিন্তু ডিফারেন্ট, কারণ এই জায়গায় আমাদের স্ট্রিং আগে আছে, আর স্ট্রিং আগে থাকলে তখন ও সবগুলোই নর্মাল স্ট্রিং এর মতো করেই কনকেট হবে। যেমন বলবোর পরে 16 বসবে, 16-র পরে 14 বসবে। এখানে কিন্তু 16 আর 14 30 বসবে না। এই যে দেখেন, কারণ আমাদের ফার্স্টে স্ট্রিং দিয়ে শুরু হয়েছে। তো ফার্স্ট স্ট্রিং দিয়ে শুরু হইলে প্রত্যেকটা ডাটা এরকম আলাদা আলাদা ভাবে প্রিন্ট হবে, এখানে কোনো ক্যালকুলেশন হবে না। আর যদি স্ট্রিং পরে থাকতো, নাম্বার আগে থাকতো, সেই ক্ষেত্রে আগে যেই কয়টা নাম্বার থাকবে সেই নাম্বারগুলো ক্যালকুলেশন হয়ে তারপরে স্ট্রিং প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে আপনার ওই নাম্বার আর স্ট্রিং এর ডাটা টাইপের কিছু ব্যবহার। এই যে যেমন এই জায়গায় সব বাংলায় দেখাইছে, আমি যে ব্যাপারগুলো এই জায়গায় দেখাইছি সেটা এই জায়গায় আসছে। যেমন 16 আর 4 20, তারপরে হচ্ছে বলবো।
তারপরে এই জায়গায় ভলভো আগে, 16 আর 4 পরে। তারপরে জাভাস্ক্রিপ্ট টাইপস আর ডাইনামিক। এটা কি ডাইনামিক বুঝাইছে? যেমন var আমরা প্রথম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল এক্স, কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, সেক্ষেত্রে এটা কি এখন আনডিফাইন্ড, মানে এর কোনো ভ্যালু নাই, জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। তারপরে আমরা কি করলাম, এক্স এর একটা ভ্যালু দিলাম, সেটা কত 5, একটা নাম্বার ভ্যালু দিছি। তো আবারও এক্স এ আমি একটা ভ্যালু দিলাম, সেটা কি জন, এটা একটা স্ট্রিং। তো যখন প্রিন্ট দিতেছি সেটা আমার কি প্রিন্ট করবে, সবার লাস্টে কি আছে, আমার এই এক্সটা আছে। তিনটাই তো এক্স, তিনটাই আমার ভেরিয়েবল, একটাই কিছুই নাই, একটাই 5 আছে আর একটা স্ট্রিং আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এর পরে প্রিন্ট কমান্ড দেই, তো আমার প্রিন্ট হবে এই লাস্টেরটা। তো এই জায়গায় ডায়নামিক বলতে বুঝাইছে যে সেম ভেরিয়েবলে আমি বিভিন্ন ডাটা স্টোর করতে পারি, কিন্তু স্টোর করে লাভ নাই, যখন আমি কল করব, কল করলেও আমার লাস্ট স্টোর যেটা হবে সেটাকেই কাউন্ট করবে, আগের গুলাও চিনতে পারে না তখন। এমনি জাস্ট বুঝাইলো যে জাভাস্ক্রিপ্টে আপনি একই নামে দুইবার তিনবারও যদি ডাটা করেন, স্টোর করেন, তো স্টোর করা যাবে। আর কমপ্লেক্স কোডিং এ এরকম একই ভেরিয়েবলে দুইবার তিনবার ডাটা স্টোর করারও ব্যবহার আছে। এরপরে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং, মানে স্ট্রিং এর এখন একটু আলাদাভাবে বুঝাইতেছে। স্ট্রিং কি? স্ট্রিং হইতেছে এরকম টেক্সট, যে কোনো ধরনের টেক্সট, এবং সেটা যদি কোটেশনের মাঝখানে থাকে সেটাই স্ট্রিং এর। সেটা ডাবল কোটেশন হইতে পারে, সিঙ্গেল কোটেশন হইতে পারে, যেটাই থাকুক। আমি যদি একটা নাম্বার কেউ কোটেশনের মাঝখানে লিখি, তখন সে নাম্বার আর থাকে না, তখন সে ডাটা টাইপ স্ট্রিং হয়ে যায়। এই জায়গায় তো জাস্ট টেক্সট দিয়েই দেখাইছে, তো আমি যদি এই জায়গায়, আচ্ছা এটা দেখা এত কোনো লাভ নাই, এটা পরে দেখানো যেত। তাও এমনি এক্সাম্পল দেখাই যে 20, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। তো ওদের মতো একটা প্রিন্ট দেই। তো প্রিন্ট দিতে গেলে কি করতে হবে, এতটুকু এই জায়গায় দিতে হবে, এটাকে কাইটা দিতে হবে, নিচে যাইতে হবে, এরপরে আমাদের এই ভেরিয়েবল, এটাই নিচে বসুক, আর কিছু দরকার নেই। এই যে 20। তো এটা যে একটা স্ট্রিং, এটা আমরা পরে টাইপ অফ একটা ডাটা টাইপ আছে, ওই জায়গায় যখন কল করব, তখন ও আমার প্রত্যেকটা ডাটা টাইপের ভ্যালু কি সেটা বলে দিবে। যদি আমার এটা কোনো স্ট্রিং হয়ে থাকে, তো স্ট্রিং হিসাবে এই জায়গায় প্রিন্ট হবে, নাম্বার থাকলে নাম্বার প্রিন্ট হবে, এটা আমরা সামনে পাবো। এখন জাস্ট এতটুকু বুঝেন যে স্ট্রিং কোটেশনের ভিতরে যে কোনো টেক্সট সেটা হচ্ছে স্ট্রিং। এটা হচ্ছে একেবারে শর্টকাটে বোঝার থিওরি। এই স্ট্রিং এর আরো কিছু ব্যবহার দেখাইতেছে, যেমন আপনি একটা স্ট্রিং ডিক্লেয়ার করবেন বা একটা ভেরিয়েবল নিছেন, সেটার ভ্যালু হবে স্ট্রিং। তো এই যে দেখেন ইটস অলরাইট, তো ইটস মানে কি, আমাদের মাঝখানে একটা সিঙ্গেল কোট বসতেছে। তো এইরকম টাইপের স্ট্রিং যদি কখনো ডিক্লেয়ার করতে যান, সেই ক্ষেত্রে আমরা বাইরে ডবল কোট দিব, তারপরে ভিতরে সিঙ্গেল কোট থাকলে আর সমস্যা নাই। কিন্তু বাইরেও সিঙ্গেল কোট দিলাম, ভিতরেও একটা সিঙ্গেল কোট, এটা মাঝে মাঝে কিন্তু ঝামেলা করে। তো যেটা করতে হবে, ইটস এর ক্ষেত্রে তো আর ডাবল কোড আমি ব্যবহার করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমাকে বাইরেই ডাবল কোড দিতে হবে। তো কিছু কিছু জায়গায় আছে, যেমন হি ইজ কল্ড জনি, আমি এই নামটা স্ট্রিং এর ভিতরে, এই আমার কোটেশনের ভিতরে রাখতে চাইতেছি। এরকম কিন্তু অনেক সেন্টেন্স হয় যে কোটেশনের ভিতরে আমার কোনো লেখা থাকে, সেই ক্ষেত্রে আমি দেখব যে যদি আমি ভিতরে সিঙ্গেল কোড দেই, তাহলে আমি বাইরে ডাবল কোড দিব। আবার বাইরে যদি সিঙ্গেল কোড দেই, সেক্ষেত্রে ভিতরে ডাবল কোড দিব যদি বাইরে সিঙ্গেল কোড দিই। এই যে যেমন নিচে এটার ব্যবহার আছে, দেখেন এই যে বাইরে
আর স্ট্রিং স্ট্রিং তো ডিক্লেয়ার করতে আমার একটা লাগবেই, সিঙ্গেল অর ডাবল কোট। তো আমি এই স্ট্রিং এর জন্য বাইরে দিলাম সিঙ্গেল কোট, এবং ভিতরে আমার একটা যে ভ্যালুটা, সেই ভ্যালুর ভিতরেও আমার একটা ডাবল কোট ইউজ করতে হয়েছে। তো আমি এক জায়গাতেই সিঙ্গেল কোট ডাবল কোট দুইটাই ইউজ করতে পারতেছি। দেখেন কোনোটাতেই কিন্তু সেম নাই যে আমার স্ট্রিংটা যেই কোটেশন দিয়ে শুরু করছি ভিতরেও সেই কোটেশনই রাখছে, এরকম কিন্তু একটাতেও দেখায় নাই। তার মানে ওইরকম দেওয়া যাবে না। যদি আপনি বাইরে সিঙ্গেল দিয়ে শুরু করেন তাহলে ভিতরে ডাবল কোটেশন দিতে হবে, আর যদি ভিতরে সিঙ্গেল কোট দেন তাহলে বাইরে ডাবল কোটেশন দিতে হবে। এটাই হচ্ছে স্ট্রিং এর একটা ব্যবহার দেখাইলো, যে স্ট্রিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। তারপরে নাম্বার আসছে, নাম্বার কিভাবে কি করা যায় দেখি। নাম্বার, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, এটা হচ্ছে উইদাউট ডেসিমেল। তো নাম্বারের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কোনো কোটেশন দেওয়ারও ঝামেলা নাই। নাম্বার যেভাবে ডিক্লেয়ার করবেন সেইভাবেই ও বুঝা নিবে যে এটা নাম্বার। এই যে ডেসিমেল মানে দশমিকের পরেও যদি দেন সেটাও ওইরকম ভাবেই বুঝতে পারে যে এটা একটা নাম্বার। আর নর্মাল ভাবে দিলে তো বুঝবেই যে এটা নাম্বার। এই যে 3.14, 34, 34.00 যেভাবেই দেখান এই জায়গায় নাম্বার হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় একটা ব্যাপার আছে, এক্সট্রা লার্জ অর এক্সট্রা স্মল নাম্বারস ক্যান বি রিটেন উইথ সাইন্টিফিক এক্সপোনেনশিয়াল নোটেশন। যে আমাদের কিন্তু ক্যালকুলেটরে দেখা যায় যে 8 ডিজিটের যে ক্যালকুলেটর, সেখানে যদি আপনি 9 ডিজিট বা 10 ডিজিটের কোনো ক্যালকুলেশন বা কোনো রেজাল্ট আসে তখন কিন্তু দেখাইতে পারে না ক্যালকুলেটরে। তখন কি এইরকম কিছু লেখা আসে যে 1 2 3 E5। তো এই 1 2 3 E5 মানে কি, ওই যে 1 2 3 থাকতেছে E5 মানে আমার এই 1 2 3 এর পরে 5টা জিরো হবে। এইটা হচ্ছে আমার আউটপুট। তো এই টাইপের জিনিস কিভাবে দেখাই দেখি। এই যে দেখেন বার ওয়াই, তো আমি এরকম ভাবে দিয়ে দিলাম যে 1 2 3 E5। আমার ডিসপ্লেতে মানে প্রিন্টে কি আসতেছে দেখেন, প্রিন্টে কিন্তু ও অরিজিনাল ফর্মটাই আসতেছে যে E5 মানে হচ্ছে 5টা জিরো, ও 5টা জিরোই এই জায়গায় প্রিন্ট করে দেখাইতেছে। কারণ আমার এই জায়গায় জায়গার অভাব নাই যে ও জায়গা দিতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। যতক্ষণ জায়গা দিতে পারবে অতক্ষণ পর্যন্ত যত বড়ই সংখ্যা হোক ও প্রিন্ট করে দেখাইতে পারবে। তারপরে নিচেরটা কি 1 2 3 E-5। E-5 এর মানে কি, এই জায়গায় 1 2 3 লাস্টে বসছে, তারপরে 0.00। এটার হিসাবটা আমি নিজেও বুঝি নাই, 6 দিয়ে দেখি। যাই হোক, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পারবে। মাইনাসের পাওয়ার ইনভার্স। হ্যাঁ, আর এই জায়গায় তো এটা বোঝাই যাইতেছে যে এই জায়গায় আমি যে কয়টা জিরো দিতে চাইতেছি সেই কয়টা জিরো এই জায়গায় বসবে। 3 আর 4 7। জাস্ট এটা একটা নাম্বার ভেরিয়েবল ইউজ করার মানে ব্যবহার, যে এরকম ভাবেও আমি ডিক্লেয়ার করতে পারি। ডিক্লেয়ার করলে আমার আউটপুটটা যেটা এক্সাক্ট আউটপুট আসার কথা সেটাই আসবে। এটা তো মানে শর্টকাট। তো এরকম করে যদি কারো দরকার হয় যে এরকম করে ভেরিয়েবল ডিক্লেয়ার করব নাম্বারের, সেই ক্ষেত্রে এটা করতে পারবে। এরপরে একটা ডাটা টাইপ আছে, সেটা কি, বুলিয়ান্স। বুলিয়ান্সটা কি, বুলিয়ান্স সবসময়ই বুলিয়ান্স ভ্যালু হয়, মানে বুলিয়ান্স ডাটা টাইপের আউটপুট সবসময় ট্রু অর ফলস এই দুইটাতে দিবে। মানে বুলিয়ান আপনার সবসময় ট্রু অর ফলস অথবা 0 1। ট্রু হইলে 1, ফলস হইলে 0। তো এটার আমি একটা এক্সাম্পল দেখি। যেমন তিনটা ভেরিয়েবল নিছে যে x ইকুয়াল টু 5, তারপরের ভেরিয়েবল নিছে y ইকুয়াল টু 5, তারপর আরেকটা নিছে z ইকুয়াল টু 6।
তো দেখেন বুলিয়ানটা কিভাবে কাজ করে। তো আমি আমার প্রিন্ট কমান্ড দিলাম যে document.getElementById ডেমো ইনার HTML, তার মানে আমার এইখানে যে ভ্যালুটা বা যে আউটপুটটা আমি দিতেছি সেটা এই ডেমো আইডি যে জায়গায় আছে সেই জায়গায় প্রিন্ট হবে, তার মানে এই পি যে জায়গায় আছে সেই জায়গায় প্রিন্ট হবে। তো কি দিছি ভ্যালুতে, আমি ভ্যালুতে একটা কন্ডিশন লিখছি, দেখেন একটা নরমাল কন্ডিশন দিছে। আমরা কিন্তু এই গত ক্লাসে পড়ছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর দুইটা সমান সমান থাকা মানে কি, ও ইকুয়ালিটি চেক করবে যে এই এক্স আর ওয়াই সমান কিনা। তো এই জায়গায় আমি কি দিছি, এক্স ডাবল সমান ওয়াই, তারপরে কনকেট করছি একটা ব্রেক, তার মানে নিচের লাইনে চলে যাবে, আবার একটা কনকেট মানে এটার পরে নিচের লাইনে যাবে, নিচের লাইনে গিয়ে এই জিনিসটাকে বসাবে। এই জায়গায় কি দিছে আবার, এক্স ডাবল সমান জেড। এখন আমরা এটা দেখি, আমরা নিজেরাই আউটপুটের আগে এক্স এর মান 5 ওয়াই এর মান 5, তাইলে এক্স ডাবল সমান ওয়াই, এটা তো সঠিক না? কারণ ইকুয়ালিটি, ওর মান সমান কিনা সেটা চেক করতেছে শুধু। তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা কিন্তু সঠিক যে এক্স আর ওয়াই সেম। তো দেখেন এই এক্স ওয়াই সেম, সেই জন্য এই জায়গায় ট্রু বসে পড়ছে। আমাদের এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা, এই কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর আউটপুট এই বুলিয়ান ভ্যালুতে আসে। যে কোনো ধরনের কন্ডিশনের আউটপুট যদি আমরা ডিরেক্ট আউটপুটটা পেতে চাই সেক্ষেত্রেও এরকম ট্রু ফলস দিয়ে আমাকে ওই আউটপুট প্রকাশ করবে। দেখেন এটা এক্স ওয়াই 5 5 এই জন্য মিলছে, সেই জন্য ট্রু হয়েছে। আর এই জায়গায় এক্স ডাবল সমান জেড, এটা মিলে নাই। কেন মিলে নাই? এক্স এর মান 5 আর জেড এর মান 6, তো সেই ক্ষেত্রে এটা মিলে নাই, সেই জন্য ফলস প্রিন্ট হয়েছে। এই জায়গায় যদি আমি জেড ডাবল সমান এম দেই সেক্ষেত্রে কি আসবে? সেক্ষেত্রে আমার ট্রু আসার কথা, কারণ জেড এর মানও 6, এম এর মানও 6। এই যে দেখেন ট্রু। এখন দেখেন এই জায়গায় যদি আমি ট্রিপল সমান দেই, এটারও একটা ইউজ দেখায় দিই, হয়তো পরে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমার এটা ট্রু। কেন? এক্স এর মান 5, আমার ভ্যালু ঠিক আছে, ওয়াই এর মানও 5, 5 5 মিলছে আমাদের ভ্যালু। এখন তিনটা সমান দেওয়ার মানে কি, ও ডাটা টাইপও চেক করবে। তো আমাদের ডাটা টাইপ কি? এক্স এর ডাটা টাইপ কি? নাম্বার। ওয়াই এর ডাটা টাইপ কি? নাম্বার। সেই ক্ষেত্রে কিন্তু এটা ট্রুই আসবে। দেখি, দেখছেন ট্রুই আসছে। এখন যদি আমি ওয়াই কে স্ট্রিং করে দিতাম, সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল টু স্ট্রিং 5, তো স্ট্রিং 5 হইলেও কিন্তু ডাবলে মিলার কথা। দেখি আমি ট্রু হয় কিনা। দেখছেন ট্রু, কারণ ভ্যালু আমার সেমই আসতেছে, সেটা স্ট্রিং এ হোক আর নাম্বারে হোক। কিন্তু আমি যদি এখন এই জায়গায় ট্রিপল সমান দিয়ে দিই, তখন ও কি করবে? এটা ডাটা টাইপও চেক করবে, তখন কি এটা ট্রু আসবে? এটা কিন্তু তখন ট্রু আসবে না, কারণ এক্স এর ডাটা টাইপ হচ্ছে আমার নাম্বার, আর ওয়াই এর ডাটা টাইপটা কি? এই যে আমি ডাবল কোটেশন দিয়ে 5 দিয়েছি, তার মানে এটা এখন স্ট্রিং। তো নাম্বার আর স্ট্রিং ম্যাচ হবে না, মিলবে না, সেই জন্য আমার কি হবে? এটাকে ফলস বলে দিবে। দেখছেন ফলস, কারণ তিনটা সমান দেওয়া মানে ও ভ্যালু চেক করবে এবং ডাটা টাইপও চেক করবে, আর দুইটা সমান দেওয়া মানে ও শুধু ভ্যালু চেক করবে। আমরা এই তিনটা এই জায়গায় আলোচনা করে ফেললাম, আমরা মনে হয় সামনে আরো বিস্তারিত পাবো। এই যে কন্ডিশনাল টেস্টিং, আমরা বুলিয়ান মানে হচ্ছে কন্ডিশনাল টেস্টিং। বুলিয়ান সবসময় কন্ডিশনাল কাজকর্মগুলোতেই বুলিয়ান আউটপুট আসে। তো জাভা স্ক্রিপ্টের অ্যারে, এটা একটা জাভা স্ক্রিপ্টের
অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো এই জায়গায় তো জাস্ট ডাটা টাইপ, সেই জন্য তেমন বিস্তারিত নাই, কিন্তু পরে কিন্তু এটার ভালো বিস্তারিত আছে। এর বিস্তারিত এই যে অ্যারে মেথড, অ্যারে সর্ট, অ্যারে আইটারেশন, অ্যারে নিয়ে বহুত আলোচনা আছে। তো জাস্ট অ্যারেটা কেমনে ডিক্লেয়ার করতে হয় আমরা সেইটাই দেখি, যে ও ডাটা টাইপটা কেমন। জাভাস্ক্রিপ্ট অ্যারে আর রিটেন উইথ স্কোয়ার ব্র্যাকেট, এই যে দেখেন স্কোয়ার ব্র্যাকেট, যে আমরা অ্যারে গুলা এইভাবে লিখবো। অ্যারে আইটেমস আর সেপারেটেড বাই কমা, অ্যারের যে আইটেম গুলা এগুলা প্রত্যেকটা একটা থেকে আলাদা সেপারেট হইতেছে কিসের মাধ্যমে, কমার মাধ্যমে। দ্য ফলোইং কোড, এই যে কার নামে একটা অ্যারে আছে, তার 3টা আইটেম আছে। অ্যারেটা কিন্তু একটা ভেরিয়েবলের মতোই, দেখেন এই যে আমরা ভেরিয়েবল যেরকম ডিক্লেয়ার করি অ্যারেটাও সেরকম, কিন্তু আমরা একটা ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখতে পারি। কিন্তু আমার যদি এরকম হয় যে আমি একটা ভেরিয়েবলের ভিতরে আমি অনেকগুলা ভ্যালু রাখবো, আলাদা আলাদা ভ্যালু, যখন যেটা দরকার হবে আমি ওই ভেরিয়েবল থেকে শুধু ওইটাকেই নিয়ে নিব। এইরকম যদি কোনো ব্যাপার থাকে বা এইরকম যদি কোনো ইউজ হয়, তখন আমরা এই অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারে থেকে আমার যেই ভ্যালুটা দরকার সেই ভ্যালুটাকেই আমি ডিসপ্লে করে আনবো। চাইলে সবগুলোই দেখাতে পারি, কিন্তু যদি আমার আলাদা আলাদা দরকার হয় সেই ক্ষেত্রে যে এরকম ভাবে দেখেন, নিজেকে একটু লেখা আছে, লেখাগুলোকে পড়ে আসি। যে অ্যারে ইন্ডেক্স আর জিরো বেসড, আমি আপনাদের আগেও বলছি যে প্রোগ্রামিং এর ভিতরে আমাদের যে হিসাবটা হয়, যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই হিসাবটা শুরু হয় কিন্তু জিরো থেকে। যেমন এই জায়গায় আমি জিরো দিছি, জিরোতে প্রিন্ট হয়েছে কি দেখেন, সাব, এই যে প্রথমটা, এটা কি প্রথম না? প্রথম। তো এই যে 3টা ইন্ডেক্স, এগুলাকে ইন্ডেক্স বলে, মানে একটা অ্যারের ভিতরে যে কয়টা ভ্যালু থাকবে সেই এক একটা ভ্যালুকে এক একটা ইন্ডেক্স বলে। তো আমি এই জায়গায় দিলাম জিরো, এই জায়গায় আসলো এইটা, মানে প্রথম। যদি 1 দিতাম তাহলে এইটা, মানে আমাদের হিসাবটা শুরুই হবে 0 1 2 3 4, যত থাকবে তত জিরো থেকে শুরু হবে। এই আমাদের জেনারেল ম্যাথের মতো 1 2 3 4 এরকম শুরু হবে না, জিরো থেকে শুরু হবে। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, যে কোনো হিসাব নিকাশই আমাদের জাভাস্ক্রিপ্টে, মানে ও যদি নিজের মতো খোঁজাখুঁজি টাইপের কোনো কাজ করে সেই ক্ষেত্রে ও জিরো থেকে শুরু করবে। এই যেমন জিরোতে দিলাম স্যার, যদি আমি এই জায়গায় 2 দেই, 2 দিলে আমার এই বিএমডব্লিউ প্রিন্ট হবে। এই যে দেখেন বিএমডব্লিউ। জাস্ট একটু চেক করলাম যে কার্স 2 আমি বিএমডব্লিউ নামাইলাম, তারপরে প্লাস দিলাম, প্লাস দিয়ে কি করলাম, একটা বিআর ট্যাগ কনকেট করলাম, সেই জন্য কি হচ্ছে আমার বিএমডব্লিউর পরে একটা, মানে নিচের লাইনে চলে গেছে। তারপরে আবার কনকেট করলাম, কি কনকেট করলাম, আমি এই একই অ্যারের আর একটা ভ্যালু নিচে প্রিন্ট করলাম। সেটা কি, প্রথমটা জিরো দিছি তাই এইটা প্রিন্ট হয়েছে। জাস্ট এই হচ্ছে অ্যারো। এখানে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করে অতটুকুই দেখাইছে, কিন্তু এই অ্যারের আরো অনেক কাজ আছে, অ্যারে দিয়ে অ্যারের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, অ্যারের আরো অনেক ভাগ আছে, অ্যারেও কয়েক ধরনের আছে। এই সব কিছুই আমরা যখন অ্যারেতে যাব তখন দেখবে। এখন জাস্ট ডাটা টাইপ হিসেবে যে অ্যারেও একটা ডাটা টাইপ, সেটা আমরা জেনে রাখলাম। এরপরে কি আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। এই অবজেক্টস
এইটা তো একেবারে বেসিক পার্ট। এখন বর্তমান বিশ্বে সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড বেস কাজ হয়। তো জাস্ট এইখানে একটা ডাটা টাইপের ইউজ দেখানো হয়েছে, যে অবজেক্ট একটা ডাটা টাইপ, অতটুকুই এই জায়গায় দেখানো হয়েছে। এখন সব প্রোগ্রামিংই যেমন জাভা স্ক্রিপ্টও আপনার অবজেক্ট ওরিয়েন্টেড মোড আছে, যে অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে জাভা স্ক্রিপ্ট কোড লিখে জাভা স্ক্রিপ্টে কাজ করানো যায়। তারপরে আমরা এই যে পিএইচপি শিখবো, এই পিএইচপিরও অবজেক্ট ওরিয়েন্টেড মোড আছে। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড মোডেই এখন সব ধরনের কাজ হয়, কারণ যারা এই যে নতুন নতুন ফ্রেমওয়ার্ক, লারাভেল, এরপর আপনার ওই রিয়েক্ট, এই সব কিছুই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেস। আমরা যেভাবে র কোড লিখি, এই র কোড বেস কিন্তু না। অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা সুবিধা হচ্ছে কোডগুলো গুছানো থাকে, ডিবাগিং সুবিধা হয়, কোড রিউজেবল হয়। মানে যারা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড ভালো বুঝে, তাদের আর এই ফ্রেমওয়ার্কে কাজ করতে কোনো সমস্যা হবে না। আর অবজেক্ট ওরিয়েন্টেডে যাওয়ার আগে অবশ্যই র কোড ভালো বুঝতে হবে। সবকিছুরই একটা স্টেপ থাকে, এক লাফে কেউ একটা জায়গা ছাড়া আরেক জায়গায় যেতে পারবে না। তো আগে আমাদের র কোড শিখা, তারপরে আপনারা যারা এই লাইনে থাকবেন তারা ওই অবজেক্ট ওরিয়েন্টেড বেস কিভাবে কোড লেখে ওইগুলা শিখবেন। তো এখন আমরা জাস্ট দেখি যে জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা কি। যে অবজেক্ট একটা ডাটা টাইপ, দেখেন এটা ডিক্লারেশন কিন্তু অন্যরকম। এই যে ভেরিয়েবল দিয়ে পারসন, এটা হচ্ছে আমার অবজেক্ট। এটা কিন্তু এখন ভেরিয়েবল নাই। কেন নাই? যখনই আমি ভেরিয়েবল পারসন মানে এই জায়গায় যে কোনো নাম দিতে পারবেন, সমান সমান দিলাম, সমান সমান দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলেই তখন জাভাস্ক্রিপ্ট বা আমার ব্রাউজার বুঝে নেবে যে এখানে কোনো একটা অবজেক্ট আছে। এই জায়গায় ভেরিয়েবল নাই, অবজেক্ট আছে। তো এই অবজেক্টের ভিতরে আমরা কি করতে পারি দেখেন, যে আমি পারসন নামে একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টের ভিতরে যদি পারসন একটা মানুষ চিন্তা করি, তো এই মানুষের আমি অনেকগুলো ডাটা এই জায়গায় রাখতে পারতেছি। যেমন তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম রাখতে পারতেছি, এজ রাখতে পারতেছি, তার আই কালার রাখতে পারতেছি। তার যদি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও আমি কোনো ডিটেলস এই জায়গায় দিতে চাই, সেইগুলোও এই জায়গায় দিতে পারতেছি। মানে মাল্টিপল ডাটা ডিক্লারের ক্ষেত্রে এইরকম অবজেক্ট দিয়েও ডাটা ডিক্লার করা যায়, এটাও একটা ডাটা টাইপ। আরেকটা জিনিস দেখেন, ছোট্ট ইস্যু, এটা বলে রাখা ভালো। যেমন এই জায়গায় আমি আইটেম নিছি কয়টা, চারটা ডাটা দিছি। তো ফার্স্ট নেম দিলাম, কমা দিলাম, কারণ আমি জানি এরপরে আমি আরো একটা দিব। লাস্ট নেম দিলাম, এটাও কমা দিলাম, আমি জানি যে এরপরেও আমি আরো ডাটা দিব। এজ দিলাম, এরপরেও আমি কমা দিলাম, কারণ আমাদের আরো একটা ডাটা দিব। তো আই কালার দিলাম, এই যে আই কালার, এরপরে কিন্তু আমি কোনো কমা দিইনি। তো যেটা আমার বলার কারণ, আমরা যখন এই ডাটাগুলো ডিক্লেয়ার করব, তো সবার লাস্ট যেটা থাকবে, যে পর্যন্ত আমি ডাটাটা দিব, তো এই লাস্ট যেটা থাকে এরপরে আর কমা দেওয়ার প্রয়োজন হয় না। দেখেন এই জায়গায় কিন্তু দেয় নাই, যে কোনো ক্ষেত্রেই ওই লাস্টেরটার পরে আর কমা দিবেন না। আর যদি মনে হয় এটার পরে আমি আর একটা দিব, ওই সময় কমা দিতে হবে। যদি কমা না দেন তাহলে নিচেরটা চিনবে না। এখন দেখেন আমরা অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, এই অবজেক্ট থেকে যদি আমি এজটাকে, শুধু এজের ডাটাটা পড়তে চাই, যে আমার পারসন নামে একটা অবজেক্ট আছে, পারসনের আমি এজের ডাটাটা পড়বো, সেই ক্ষেত্রে আমি কিভাবে ডিক্লেয়ার করব। দেখেন আমাদের পারসন আগে কল করে নিতে হবে। এই যে ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল দিয়ে করছেও, যে এই জায়গায় প্রিন্ট হবে কি ডাটা প্রিন্ট হবে, আমাদের পারসন। এই যে পারসন, এই পারসনটা আসবে এই জায়গা থেকে, আমাদের যে অবজেক্ট নেম, ফার্স্টে আসবে অবজেক্ট নেম। তো অবজেক্ট নেমের পরে আমি যেই ডাটাই দিতে চাই তার জন্য একটা ডট দিতে হবে। ডট দিয়ে তারপরে আমি এই জায়গায় যেভাবে ডিক্লেয়ার করছি সেই জিনিসটা এই জায়গায় সেম টু সেম দিতে হবে। বানান ভুল হলে ও পড়তে পারবে না। যেমন ও দিছে কি, পার্সনের ফার্স্ট নেম এই জায়গায় দিছে, তারপরে একটা স্ট্রিং দিছে ইজ, মানে এটা ইজ যেমন আছে এই ইজ এমনই প্রিন্ট হবে। এরপর আবার কনকেট করছি, কি কনকেট করছি, এখান থেকে ডাটা নিব, কি ডাটা, পার্সনের এজ। এই হচ্ছে আমার পার্সন অবজেক্ট, এখান থেকে আমি এজ নিব।
পেজ নিলাম, তারপরে কি করলাম, আবার কনকেট করলাম, কি করলাম, নর্মাল স্ট্রিং কনকেট করলাম, যে একটা স্পেসের পরে ইয়ার্স ওল্ড, এই যে ইয়ার্স ওল্ড। তো আমার এই জন আর এই 50 এটা কি আমার অবজেক্ট থেকে ডাটা কালেক্ট করে আনতেছে, আর বাকিগুলা স্ট্যাটিক স্ট্রিং, মানে আমি যেভাবে দিছি সেইভাবেই ডিসপ্লে করতেছে। তো আমি যদি ফার্স্ট নেমের জায়গায় চাইতাম যে লাস্ট নেম নিব, তাহলে আমার কি করতে হতো, এই লাস্ট নেমটাকে এই জায়গায় কপি করে দিই, পেস্ট করে দিই, দিলাম। এখন দেখবেন এই জনের জায়গায় আসবে লাস্ট নেম কি, ডো, এটা দেখাবে, এই যে। তো আমাদের এই জায়গায় যেটা দেখতে হবে, এটা নতুন একটা অবজেক্ট। তো অবজেক্টটা কিভাবে ডিক্লেয়ার করলাম, অবজেক্ট ডিক্লেয়ারের সিস্টেম হচ্ছে এটা, নিয়ম সমান সমান, তারপরে কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে এই যে সেমিকোলন, এটাও দিতে হবে, মানে এটা লেখার স্ট্রাকচার তো আপনাকে ফলো করতেই হবে। তারপরে আমরা আমাদের ডাটাগুলো একটার পর একটা দিব, কি দিব, ভ্যালু দিব, কি দিব, ভ্যালু দিব, এটা একটা কি, এটা একটা ভ্যালু, এটা একটা কি, এটা একটা ভ্যালু। তারপরে যখন আমরা ডাটা কল করব, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের অবজেক্টের নামটা আগে আসবে, তারপর একটা ডট দিব, তারপর আমাদের এই কি গুলা দিব, যখন যে কি দিব সেই কি এর আউটপুটটাই এই জায়গায় আসবে। তো এই ছিল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো অবজেক্ট সম্পর্কে আরো কিছু আছে এই টিউটোরিয়ালে, পরবর্তীতে এই যে যেমন অবজেক্ট নিয়ে আলাদা লেখাপড়া আছে। এই যে দ্য টাইপ অফ অপারেটর, তো দ্য টাইপ অফ অপারেটরের কাজ কি, এটা দিয়ে আমরা কোনো ডাটা যদি থাকে, যে টাইপ অফ, এরপরে আমি এই জায়গায় যা ডিক্লেয়ার করে দিব সেটা কি টাইপের ডাটা, ওই জিনিসটা প্রিন্ট হবে। আমরা এতক্ষণ যেটা যেমন দিতাম ওইটা প্রিন্ট হতো, স্ট্রিং দিতাম স্ট্রিং প্রিন্ট হতো, নাম্বার দিতাম নাম্বার প্রিন্ট হতো। আর এখন আমি ওই টাইপ অফ লিখে স্ট্রিং নাম্বার যেটাই লিখি, ও আমাকে এই ডাটা টাইপটার নাম প্রিন্ট করে দিবে। তো আমরা দেখি একটা টাইপ অফ কিভাবে কাজ করতেছে। এই যে দেখেন, টাইপ অফটা কিন্তু কোনো ভ্যারিয়েবল না, এটা কি হচ্ছে, ডিরেক্ট আমরা প্রিন্ট করতেছি। এটা একটা বিল্ট ইন কোড জাভাস্ক্রিপ্টের, বা বিল্ট ইন সিনট্যাক্স যেটাই বলেন। দেখি এই জায়গায় কি লেখা আছে এটা সম্পর্কে, কিছুই লেখা নাই। জাস্ট ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট টাইপ অফ, এটা একটা অপারেটর, টু ফাইন্ড দ্য টাইপ অফ এ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। The type of operator returns the type of a variable or an expression. আচ্ছা, তো আমরা যদি কোনো টাইপ অফ এর পরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে এবং ওই ভেরিয়েবলটার কি টাইপ সেটা জানতে চাই, সেক্ষেত্রে ওই ভেরিয়েবলের নাম দিলেই আমাকে ডাটা টাইপ প্রিন্ট করে দিবে। আর যদি আমি ডিরেক্ট ডাটা ভ্যালু এই জায়গায় দেই টাইপ অফ এর পরে, তো ও আমাকে ওই ডাটাটা কি টাইপের সেটা এই জায়গায় বলে দিবে। যেমন আমরা একটা কোড নিলাম স্ক্রিপ্ট এবং কি দিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, মানে ইনার এইচটিএমএল এর যে আমরা আউটপুটটা দেখি ওইটা, সমান সমানের পরে কি দিলাম, টাইপ অফ অপারেটর। এরপরে আমি কি দিলাম, এটা কিন্তু একটা স্ট্রিং, কি স্ট্রিং, ফাঁকা স্ট্রিং। তারপরে কনকেট করলাম, কনকেট করার পরে আবার একটা স্ট্রিং দিলাম, তো আবার কনকেট। তো এতটুকুর আমার কোনো নাই, ব্যাপার না, এটা আমাদের এই স্ট্রিং থেকে এই স্ট্রিং মানে নিচের লাইনে যাওয়ার জন্য ইউজ করছি। তো এই টাইপ অফ হিসাব করবে যে টাইপ অফ এর পরে কি ডিক্লেয়ার করছি। টাইপ অফ এর পরে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, এই যে দেখেন ডাবল কোটেশন, তো ডাবল কোটেশন থাকা মানে এটা স্ট্রিং।
ও আমাকে এই জায়গায় বলে দিতেছে যে এটা স্ট্রিং। তো আমি এই জায়গায় না স্ক্রিপ্টের ভিতরেই একটা var x নিলাম, মানে জাস্ট টেস্ট করব, দেখি একটা অ্যারে প্রিন্ট করে। যে আমার অ্যারে দেখায় কিনা। একটা ভেরিয়েবল x ডিক্লেয়ার করলাম এবং টাইপ অফ এই জায়গাও দিল স্ট্রিং। এই জায়গায় আমি স্ট্রিং না, এই জায়গায় আমি একটা নাম্বার বসাইলাম যেমন 100, এবং এই টাইপ অফ এর পরে এই জায়গায় একটা স্ট্রিং দিছে। তো এই জায়গায় আমি স্ট্রিং না দিয়ে আমি আমার এই ভেরিয়েবলটার নাম দিয়ে দিতেছি। হ্যাঁ, এই হচ্ছে x নামে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এই জায়গায়। আমরা দেখি কি হয়, জানি না কি হবে। এটা নাম্বার আসার কথা আর এটা অ্যারে আসার কথা। x কে এই জায়গায় অবজেক্ট হিসেবে চিনতেছে, এই জায়গায় অ্যারে হিসেবে চিনতেছে না। আর টাইপ অফ এই যে নাম্বার দিছি সেটা নাম্বারই আসছে। যেমন এই স্ট্রিং এর কিছু উদাহরণ দেখাইছে, এই জায়গায় সব নাম্বারের উদাহরণ। তারপরে কি আসছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি জিনিস? আনডিফাইন্ড হচ্ছে এই যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কি ভেরিয়েবল কার, কিন্তু সেটার কোনো ভ্যালু নাই। তো যেটার কোনো ভ্যালু নাই সেইটাই হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানেই তো বোঝা যাইতেছে যে আমরা কোনো কিছু ডিফাইন করা নাই, এরকম কিছু একটা বোঝাইতেছে যে ডিফাইন করা নাই। তো আমরা আসলেই দেখতেছি যে আমাদের একটা ভেরিয়েবল আছে ডিক্লেয়ার করা, কিন্তু ভেরিয়েবলের কোনো ভ্যালু ডিক্লেয়ার করা নেই বা ডিফাইন করা নাই। তো সেই জন্য ও আউটপুটে আসবে আনডিফাইন্ড। এই যে দেখেন ইনার স্টেমেল কি করছি, আমাদের এই ভেরিয়েবলটাকে প্রিন্ট দিয়েছি কি কার ভেরিয়েবল, এবং নিচে এটা টাইপ অফটাও আমি দেখতে চাইতেছি কার। তো দেখেন আমাদের ভ্যালুতে নন ডিরেক্ট প্রিন্ট করছি কার, তো কার একটা কোনো ভ্যালু নাই, সেই জন্য ও আউটপুট দিছে আনডিফাইন্ড। আর এই জায়গায় কিন্তু কি প্রিন্ট করতে চাইছিলাম আমরা, এটা ডাটা টাইপ, যে এই কার ভেরিয়েবলটা কি টাইপের ডাটা বহন করতেছে। তো আমাদের এই জায়গায় কোনো ডাটাই নাই, তো সেই ক্ষেত্রে ও আর কি দিবে, ও এই আনডিফাইন্ডই দিয়ে দিছে। এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো ভ্যারিয়েবলের যদি কোনো ডাটা না ভ্যালু যদি ডিফাইন করা না থাকে সেক্ষেত্রে আউটপুট আনডিফাইন আসবে। এরপরে এই জায়গায় কিছু লেখা দিছে যে এনি ভ্যারিয়েবল ক্যান বি ইমটাইড by setting the value to undefined, the type will also be undefined। মানে আমরা কার নামে এতক্ষণ যে ভেরিয়েবল দিছি তাতে তো কোনো ভ্যালু দেই নাই, এবং কোনো ভ্যালুর ভিতরে যদি আমি এরকম আনডিফাইন্ড লিখে দিই তো সেই ক্ষেত্রেও এটা ওই আনডিফাইন্ডই শো করবে। ওই জিনিসটা এই জায়গায় বসে বুঝাইছে, যেমন এই যে কার ইকুয়াল টু আনডিফাইন্ড, তাহলে ভ্যালু আনডিফাইন্ড, টাইপও আনডিফাইন্ড। তারপরে এমটি ভ্যালু, আনডিফাইন্ড আর এমটি ভ্যালু দুইটা একটু আলাদা জিনিস। তো আমরা দেখি, দেখেন এতক্ষণ var কার মানে কার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা কি দিছি, হয় সমান সমানের পরে আনডিফাইন্ড লিখে দিছি, আর না হয় কোনো সমান সমান দেই নেই। তো সমান সমান যদি নাই দেই সেক্ষেত্রে ওটা আনডিফাইন্ড হিসেবে কাজ করে, যে আমাদের কোনো ভ্যালু ডিফাইনই করা হয় নাই। আর এমটি ভ্যালু বলতে কি, যে varchar সমান সমান আমি এই দেখেন একটা এমটি ভ্যালু দিছি, সমান সমান দিছি, তারপরে একটা ভ্যালু বসাইছি কি খালি, যে আমি কোটেশন দিছি কিন্তু কোটেশনের মাঝখানে কিচ্ছু লেখা নেই। তো এটা তো আমি ডিফাইন তো করছি, এটা আনডিফাইন আসবে না। আমি ডিফাইন করছি কিন্তু আমার ভ্যালুটা এমটি খালি, মানে এর কোনো ভ্যালু নাই।
তো এই আনডিফাইন আর এমটি দুইটা এক জিনিস না। এই যে an empty string has both a legal value and a type, যে আমার এটা একটা লিগ্যাল ভ্যালু আছে। লিগ্যাল ভ্যালু কি? যে কোনো ভ্যালু নাই, জিরো, এমটি, যেটাই ধরেন। আর এই যে আমার দুইটা ডাবল কোটেশন আছে, তো ডাবল কোটেশন মানে এটার একটা টাইপও আছে। আমরা জানি ডাবল কোটেশন ইউজ করলে ওইটা স্ট্রিং হিসাবে কাউন্ট হয়। এই যে দেখছেন এই জায়গায় কমেন্টে বলে দিছে যে দ্য ভ্যালু ইজ মানে এমটি, খালি, এবং দ্য টাইপ ইজ স্ট্রিং। তো এটা গেল এমটি। তো নাল কি জিনিস? নালও এরকম এমটি বা নাই কিছু, ওই জিনিসটাই। তো দেখি, in JavaScript null is nothing, it is supposed to be something that does not exist। মানে এই জায়গায় তো আমার এক্সিস্ট করতেছে কিন্তু কোনো ভ্যালু নাই, আর নাল হবে এরকম জিনিস যেটা এক্সিস্টই করে না। তো আনফরচুনেটলি ইন জাভাস্ক্রিপ্ট দ্য ডাটা টাইপ অফ নাল ইজ অ্যান অবজেক্ট। জায়গায় বলতেছে কি, দুর্ভাগ্যবশত জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ নাল। যদি কোনো ডাটা এরকম থাকে যে নাল, তো ওই নাল ডাটাটাকে জাভাস্ক্রিপ্ট কি হিসাবে চিনে? অবজেক্ট হিসাবে চিনে। যদি কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা কিছুর মান নাল থাকে, তো ওইটার যদি আপনি ডাটা টাইপ দেখতে চান, সেই ক্ষেত্রে ও জাভাস্ক্রিপ্ট ওটাকে অবজেক্ট নামে চিনে এবং প্রিন্ট করলেও বলবে এটা একটা অবজেক্ট। ওই জিনিসটা এই জায়গায় লিখছে। একটা নোট দিছে যে ইউ ক্যান কনসিডার ইট আ বাগ ইন জাভাস্ক্রিপ্ট দ্যাট টাইপ অফ নাল ইজ অ্যান অবজেক্ট, ইট শুড বি নাল। মানে একটা নোট দিয়ে বুঝাই দিছে যে এটা জাভাস্ক্রিপ্টের একটা বাগ। বাগ মানে সমস্যা, যে এটা এই নালের টাইপ অফটা অবজেক্ট হওয়ার উচিত না, এটা উচিত ছিল কি নাল হিসাবে। যেটা নাল মানে যেহেতু চিনতেছেই না, তাহলে এটা ডাটা টাইপটাও এরকম একটা নাল টাইপের ডাটা টাইপ হওয়া উচিত ছিল। কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা এখনো সলভ করতে পারে নাই, এটা একটা বাগ বা সমস্যাই রয়ে গেছে জাভাস্ক্রিপ্টে। যখন আমরা কোনো নাল ভ্যালুর যদি ডাটা টাইপ চেক করতে যাই, সেই ক্ষেত্রে ও ওকে অবজেক্ট হিসাবে শো করে। তো ওই নাল ভ্যালুটাকে আমাদের তখন অবজেক্ট ধরেই কোড বানাইতে হবে, কিছু করার নেই। যেহেতু জাভাস্ক্রিপ্ট চিনে না, ওইটাই এই জায়গায় নোট দিয়ে এরকম হলুদ কালিতে বলে দিছে যে ইউ ক্যান এমপ্টি অ্যান অবজেক্ট বাই সেটিং ইট টু নাল। তো দেখি, বার পারসন কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, তার মানে এটা হচ্ছে একটা অবজেক্ট। কি আছে আমাদের? ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডো, S50, আই কালার ব্লু, এটা কি আমাদের একটা অবজেক্ট। এরপরে দেখেন এই যে পারসন ইকুয়াল টু আবার নাল দিলাম, তো এটাও কি হইলো? অবজেক্টিভ হয়ে গেল। নাও ভ্যালু ইজ নাল। প্রথম পারসনে কিন্তু আমার ভ্যালু আছে, এই যে ভ্যালুগুলো সব। আর দ্বিতীয় সেম নামে আবার আরেকটা অবজেক্ট দিছি, সেটা কি দিছি? নাল। এখন কি হচ্ছে, যদি আমি কিছু প্রিন্ট দেই নিচে, তখন কিন্তু আমার কোনো ভ্যালু শো করবে না, বলবে নাল। এই যে বা টাইপ ইজ স্টিল অ্যান অবজেক্ট। এই জায়গায় যেটা বুঝাইতেছে দেখেন, দুইটাই প্রিন্ট দিছে, টাইপ অফ নাল। এই হচ্ছে প্রিন্টের কোড, কি টাইপ অফ পারসন। আর এটা আসতেছে এই জায়গায়। আচ্ছা, আমরা এই পারসন যে অবজেক্টটা আছে সেটার কি চাইছি? টাইপ অফ, মানে আমাদের ডাটা টাইপ দেখতে চাইছি। তো এই যে যখন ডাটা টাইপ দেখতেছি, ও কি দেখাইতেছে আমাকে? অবজেক্ট দেখাইতেছে। তো অবজেক্ট তো দেখাবেই, কারণ এই যে পারসন আমাদের কিন্তু অবজেক্ট দেখাইতেছে এই লাস্টের ভ্যালুর উপরে বেস করে। কারণ আমরা জানি যেটা লাস্ট ডিক্লেয়ার করি সেইটাই ডিসপ্লেতে শো করে। আমাদের প্রথম ভ্যালুটা কিন্তু এই জায়গায় আসবে না, কখনোই আসবে না, যতক্ষণ এই নাম সেম থাকবে। তো আমি এত কষ্ট না করে পারসন 1 দেই, আর এই জায়গায় পারসন 1 প্রিন্ট করি ভেরিয়েবল, তখন কি দেখায় দেখছেন? অবজেক্টই দেখাইতেছে। যে কোনো ভ্যালু যদি নাও থাকে, সেই নাল ভ্যালুটাকেও জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে চিনে। এই জিনিসটাই এই জায়গায় এই উদাহরণের ভিতরে এটা বোঝানো হয়েছে।
তারপরে যে যেমন এটা একটা পার্সন প্রথমে ডিক্লেয়ার করছি, তারপরে আবার সেম পার্সন নামে কি দিলাম আনডিফাইন্ড, তো তখন সেটা এরকম আনডিফাইন্ড দেখাবে টাইপ অফ। এটা কিন্তু আর অবজেক্ট দেখাইতেছে না। আনডিফাইন্ডেও কোনো ভ্যালু নাই, নালেও কোনো ভ্যালু নাই, কিন্তু নালটাকে অবজেক্ট হিসেবে চিনে এবং আনডিফাইন্ড সে আলাদা একটা ডাটা টাইপ আনডিফাইন্ড। এই জায়গায় একটা ডিফারেন্স বিটুইন দেওয়া আছে যে আনডিফাইন্ড এর নালের মধ্যে কি পার্থক্য। এই জায়গায় এক লাইনেই মনে হয় এই যে মেইন পার্থক্য হইতাছে আনডিফাইন্ড হচ্ছে ডাটা টাইপ আনডিফাইন্ড, আর নাল হইতাছে একটা অবজেক্ট। তো এই জায়গায় আপনার কন্ডিশন দিয়েও চেক করা দেখাইছে, যেমন নাল তিনটা সমান কি দিল আনডিফাইন্ড। তো এটা কি আমার এই কন্ডিশন কি সঠিক? সঠিক না। কেন? নালের ভ্যালু চেক করবে প্রথমে। নাল আর আনডিফাইন্ড এটার ভিতরে নালেও কিন্তু ভ্যালু কিছুই নাই, আনডিফাইন্ডেও ভ্যালু কিছুই নাই। তো আমাদের ভ্যালু মানে এই প্রথম দুইটা সমান পর্যন্ত ও ঠিক আছে। এখন তিনটা সমান মানে কি, ও আমার ডাটা টাইপও চেক করতেছে। তো আমরা জানি, একটু আগেও দেখলাম বা এই জায়গায়ও লেখা আছে যে নাল হচ্ছে একটা অবজেক্ট আর আনডিফাইন্ড হচ্ছে আনডিফাইন্ড, তার মানে এটা মিলে নাই, সেই জন্য আমার আউটপুট এই জায়গায় ফলস। তারপরেরটা আমি কি দিছি দুইটা সমান, দুইটা সমান মানে কি ও এই নাল আর আনডিফাইন্ড এর ভ্যালু ম্যাচ করবে, মানে ভ্যালু সমান আছে কিনা। যদি ভ্যালু সমান থাকে তাহলে ট্রু হবে, ভ্যালু যদি কম বেশি থাকে তাহলে ফলস দিবে। তো আমরা জানি নালের কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ডেও কোনো ভ্যালু নাই, এটাকে যদি আমরা জিরো বলি তো জিরো ইস্যু। তো এদিক দিয়ে আমাদের মিলছে, আমাদের ভ্যালু সেম, সেই জন্য এটা ট্রু দিছে। এটাই হচ্ছে মানে এটার কি বলে ডিফারেন্সটা এই জায়গায় এই কন্ডিশনের মাধ্যমে বুঝাই দিছে। আর এই মেইন কথা হচ্ছে একটা আনডিফাইন্ড একটা হচ্ছে অবজেক্ট, দুইটা সেম না। তারপরে কি আছে প্রিমিটিভ ডাটা। Primitive data হচ্ছে a primitive data value is a single simple data value with no additional properties and methods. The type of operator can return one of these primitive types. মানে primitive type হইতাছে এর ভিতরে ভ্যালু নরমাল থাকে, কোনো অ্যাডিশনাল প্রপার্টি বা মেথড থাকে না এইসব ডাটা টাইপে। তো এই ডাটা টাইপগুলো যদি আমি টাইপ অফ অপারেটর ইউজ করি তো সেই ক্ষেত্রে এইগুলার ডাটা টাইপ আমাকে সুন্দরভাবে প্রিন্ট করে দেয়। যেমন এই যে এক্সাম্পল ডাটা টাইপগুলো কি কি, প্রিমিটিভ ডাটা টাইপ স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, এই চারটাকে প্রিমিটিভ ডাটা বলে। ওই চারটার একটু উদাহরণ দেওয়া আছে, যেমন এটা স্ট্রিং, নাম্বার, এটা হচ্ছে বুলিয়ান, এই দুইটাই বুলিয়ান, ট্রু ফলস। বুলিয়ান তো রিটার্নই করে ট্রু অর ফলস, ও অন্য কিছু প্রিন্ট করবে না। আর এই এক্স হচ্ছে আনডিফাইন্ড, মানে নাই কিছু। আর কমপ্লেক্স ডাটা কি? কমপ্লেক্স ডাটা হচ্ছে দ্য টাইপ অফ অপারেটর ক্যান রিটার্ন ওয়ান অফ টু কমপ্লেক্স টাইপ, যেমন ফাংশন, অবজেক্ট। The type of operator returns object for object arrays and null. আমরা একটু আগে কিন্তু একটা দেখছি যে নিজে থেকে আমি যখন একটা চেক করতে গেছিলাম অ্যারেটা কি জিনিস, তো ও কিন্তু আমাকে অ্যারে প্রিন্ট করে নাই, ও কি বলছিল এটা একটা অবজেক্ট। তো সেই কথাটাই কিন্তু এই জায়গায় আছে যে তার টাইপ অফ অপারেটর রিটার্ন অবজেক্ট। কখন? যে যদি আমরা কোনো অবজেক্ট ডিক্লেয়ার করি সেইটার জন্য অবজেক্ট রিটার্ন করে, যদি কোনো অ্যারে ডিফাইন করি সেটার জন্য অবজেক্ট রিটার্ন করে, এবং নাল তো অবজেক্টই, নাল তো একটু আগে আলোচনা করছি যে নালকেও অবজেক্ট হিসেবে জাভাস্ক্রিপ্ট চিনে। তারপরে দ্য টাইপ অফ অপারেটর ডাজ নট রিটার্ন অবজেক্ট ফর ফাংশন। যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করি এবং আমি টাইপ অফ দিয়ে সেই ফাংশনের নামটা লিখে দিই, সেই ক্ষেত্রে ও আমাকে কোনো ডাটা রিটার্ন করতে পারে না, কারণ অবজেক্ট ফাংশনকে টাইপ অফ অপারেটরের মাধ্যমে কোনো ডাটা রিটার্ন করতে পারে না।
এই জায়গায় লেখছে পারে না, কিন্তু উদাহরণে তো দেখা যায় পারে। এই যে ফাংশন, টাইপস অফ ফাংশন, মাই ফাংশন। না পারে ফাংশন, এরকম যদি কোনো ফাংশনের নেম দেই সেই ক্ষেত্রে ও ডাটা টাইপ, শুধু ডাটা টাইপটাই করতে পারে। ঠিক আছে, এই জায়গায় লেখা আছে দ্য টাইপ অফ অপারেটর ডাজ নট রিটার্ন অবজেক্ট ফর ফাংশন। কোনো অবজেক্ট রিটার্ন করতে পারে না ফাংশনের জন্য, কিন্তু এটা যে একটা ফাংশন সেই জিনিসটা রিটার্ন করতে পারে। তো এই ছিল ডাটা টাইপস। তো ডাটা টাইপস আর নাই কিছু। তো আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা কি ফাংশন। একটা ফাংশন কিভাবে ইউজ করে এবং ফাংশনের কাজ কি। ফাংশন হইতেছে যে কোনো প্রোগ্রামিং এর একটা মূল স্তম্ভ। এটা এই ফাংশন, অবজেক্ট, ভেরিয়েবল, অ্যারে, এগুলো হচ্ছে মূল উপাদান। এইগুলো সবগুলো সব ধরনের ল্যাঙ্গুয়েজেই থাকে। সব ধরনের ল্যাঙ্গুয়েজে এদের কনসেপ্ট এক, জাস্ট লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গায় জাভাস্ক্রিপ্ট ফাংশন সেটা কি জিনিস, কিছু সংজ্ঞা লেখা আছে যে জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক। এই যে ব্লক অফ কোড, এটা একটা ফাংশন। ফাংশনের মাঝখানে আমি যত কোড লিখি ওই কোডগুলোকেই ফাংশন বলা হয়। আর এটা কি, জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এক্সিকিউটেড when something invokes it বা calls it। মানে ইনভোক মানে কল, ইনভোক হচ্ছে প্রোগ্রামিং ভাষায়, আর আমরা নর্মালি কল বলবো। যেমন এটা একটা ফাংশন, এটা ডিক্লেয়ার করা হয়েছে। তো এটার আমি যদি কল করি, এর নিচে কোনো জায়গায় যদি শুধু মাই ফাংশন এবং এখানে প্যারামিটার দিছে, তো যাই হোক আমি শুধু মাই ফাংশন নাম দিয়ে যদি কল করি, সেই ক্ষেত্রে আমার এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে, মানে এই ফাংশনটা রান করবে। তো ফাংশনের যা কাজ দিব এর ভিতরে যদি আমি বলি এটা এটা কাজ করে, এটা প্রিন্ট করো, তো ওই কাজগুলো করে প্রিন্ট করে দিবে। এটা জাস্ট একটা লেখার এই যে সিস্টেম দেখেন। যেমন এটা ফাংশন, মাই ফাংশন। তো প্রথমে এটা একটা কঠিন ফাংশন দিছে, ফাংশনের ভিতরে এরকম প্যারামিটার থাকে। আমাদের ফাংশনটা মূল লেখার স্টাইল হচ্ছে ফাংশন দিব। এই ফাংশন হচ্ছে কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের। এটা না দিলে, এটা যে একটা ফাংশন সেটা জাভাস্ক্রিপ্ট আর ব্রাউজার কখনোই বুঝবে না যে কোনো ফাংশন কল করা হইতেছে। ফাংশনের পরে আমরা কি করব, ফাংশনের নাম দিব। সেটা যে কোনো নাম হইতে পারে, আপনি আপনার মতো দিবেন। যেই কাজ সেই কাজের উপরে ডিপেন্ড করে একটা নাম নির্ধারণ করে দিবেন। এই ফাংশন দিয়ে এই জায়গায় আমরা মাই ফাংশন নাম দিলাম। তারপরে কি থাকতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে। তারপরে এই যে দুইটা দিল, একটা p1 একটা p2। এই p1 p2 হইতেছে প্যারামিটার। এটা প্রোগ্রামিং এর ভাষায় বলে প্যারামিটার। যে p1 মানে প্যারামিটার 1, প্যারামিটার 2। তারপরে আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের পরে মাঝখানে এই জায়গায় আপনার যত ধরনের কোড লেখার দরকার, এই জায়গায় তো জাস্ট ছোট্ট একটা ফাংশন বানাইছে যে p1 ইনটু p2।
খালি গুণ করো, এই প্যারামিটার এই প্যারামিটারটা গুণ করো, সেটার যে ভ্যালুটা আসবে সেটাই রিটার্ন করে কলারের কাছে পাঠাও। কলারকে এই যে মাই ফাংশন। তো আমরা লেখার প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। ফাংশন, তারপরে ফাংশনের নাম, তারপরে হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট, যদি প্যারামিটার থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিব, আর না থাকলে এই মাঝখানের জায়গাটা ফাঁকা থাকবে। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, মাঝখানে ফাংশন লিখবো, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এটাই হচ্ছে আমাদের ফাংশন লেখারই। আর এই জায়গায় যে ছোট্ট কোডটা লিখছে এটা কি দিছে দেখেন তো, আমরা একটা প্রিন্ট কমান্ড দিছি কি ইনার HTML এর মাধ্যমে। আমরা চাইতেছি এই জায়গায় আমার ডাটার, এই জায়গায় যে ফাংশন বা যে কাজ, যে আউটপুটটা আমি বলবো সেটা এই জায়গায় দেখাবে। তো কি দিছি, আমরা একটা ফাংশন কল করছি। আমি এই যে মাই ফাংশন নামে ফাংশনটা বানায় রাখছি, সেই ফাংশনটাকেই কল করছি। সেম হইতে হবে, যেমন আছে তেমন। তো এই মাই ফাংশন দিয়ে ডাক দিলাম এবং এই জায়গায় প্যারামিটার নেওয়া আছে, তাই এই প্যারামিটার আমি ভ্যালু পাস করে দিতেছি, একটা 4 একটা 3। তাহলে এই 4টা প্রথম, তো সেটা প্রথম প্যারামিটারে যাবে, আর এটা 3, এটা সেকেন্ড, তাই সেকেন্ড প্যারামিটারে যাবে। তারপর আমরা ফাংশন কি লিখলাম যে p1 ইন্টু p2। তো আমাদের এই p1 এর মান কত এখন 4, ইন্টু p2, p2 এর মান কত 3, 3 4 কত 12, এই 12 হচ্ছে অ্যান্সার। এটা একটু ঝামেলা, কারণ ফার্স্টে প্যারামিটার সম্পর্কে আপনাদের বোঝানো উচিত না, কিন্তু এই ওয়েবসাইটে ফার্স্টেই প্যারামিটার দিয়ে এক্সাম্পল দেখাইছে, তো ওইটা আপনারা ইগনোর করেন। আপনারা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে আমরা সে অতটুকুই বুঝি, যে ফাংশনটা এইভাবে এভাবে লেখে। এই যে ফাংশন লেখার এই যে সিনট্যাক্স, যে আপনার এই জাভাস্ক্রিপ্ট ফাংশন মানে এই জায়গায় যে যে জিনিসটা বোঝানো হয়েছে ওইটা এখানে বিস্তারিত লেখা আছে, যে ফাংশন ইজ ডিফাইন্ড উইথ দ্য ফাংশন কিওয়ার্ড। এই যে আমরা ফার্স্টে ফাংশন কিওয়ার্ড লিখব, তারপরে ফলোড বাই এ নেম, একটা নাম দিব, তারপরে ফলোড বাই প্যারেনথিসিস। প্যারেনথিসিস কি মানে এই ফার্স্ট ব্র্যাকেটটাকেই প্যারেনথিসিস বলে। আমরা এরকম একটা প্যারেনথিসিস দিব, তারপরে কি করব, এই যে ফাংশনস নেম ক্যান কন্টেইন লেটার, ডিজিট, আন্ডারস্কোর এন্ড ডলার সাইন, সেম রুলস অ্যাজ ভেরিয়েবল। এখানে একটু এক্সট্রা কিছু লেখা আছে, যে আমরা এই নামটা যে ডিক্লেয়ার করতেছি সেই নামটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে রুলগুলো করছিলাম, যে ফার্স্টে আন্ডারস্কোর দেওয়া যাবে, ফার্স্টে ডলার দেওয়া যাবে, ফার্স্টে যে কোনো টেক্সট দেওয়া যাবে, কিন্তু ফার্স্টে কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর সিম্বল যদিও দেই সেটা শুধুমাত্র আন্ডারস্কোর এবং ডলার দিতে পারবো। তো এটা ছাড়াও আমরা ওই যে ড্যাশ দিতে পারবো না, যেমন এই যে মাই একটা ড্যাশ দিলাম, মাই ড্যাশ বলতে হাইফেন, মাই হাইফেন ফাংশন, এরকম করেও কোনো ফাংশন ডিক্লেয়ার করতে পারবো না। যদি চাই মায়ের পর একটা আন্ডারস্কোর দিতে পারি, অথবা এই যে এরকম মাই ছোট হাতের দিয়ে এফ ফাংশন লেখাটার এফ বড় হাতের দিলাম, বা এই এমটাও আমি বড় হাতে দিতে পারতাম। মানে অন্যান্য যেভাবে ডিক্লেয়ার করেন কোনো সমস্যা নাই, শুধুমাত্র ফার্স্টে কোনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না, তারপরে ওই হাইফেন দেওয়া যাবে না। মানে ভেরিয়েবল লিখতে যে রুলগুলো আছে সেই রুলগুলো ফলো করেই ফাংশনেও কাজে লাগাইতে পারবে। মানে ফাংশন ডিক্লার আর ভেরিয়েবলের নাম ডিক্লার রুল এক। তারপরে বলছে যদি কোনো প্যারামিটার থাকে সেটা কোথায় বসবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথিসিস, সেই প্যারেনথিসিসের মাঝখানে এরকম করে প্যারামিটার 1 প্যারামিটার 2 আপনি যতগুলা দরকার, যদি নিচে ভ্যালু 5টা পাস করতে চান তাহলে এখানেও প্যারামিটার 5টা আসবে, যেখান থেকে কল করতেছেন সেইখানে যদি সেইখানের উপর ডিপেন্ডেন্ট। এরপরে মাঝখানে আমার কোড লেখা শুরু হবে। তো কোড লেখা কোথায় শুরু হবে, যে এই প্যারেনথিসিসের পরে আমি দুইটা কার্লি ব্রাশ দিব, তো ওই দুইটার মাঝখানে যা কোড লিখবো সেটাই হচ্ছে আমার এক্সিকিউট হবে। এই যে কার্লি ব্র্যাকেটের মাঝখানে যা লেখা আছে মানে এই জায়গাটা হচ্ছে কোড লেখার জায়গা। এখানে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ যত ধরনের লজিক যা কিছু আছে সব এই জায়গায় লিখবেন। এরপরে শুধু ফাংশনটাকে কল করলে এই ফাংশন রান হয়ে
আপনি যেভাবে যেভাবে বলছেন ও সেভাবে সেভাবে কাজ করবে অটোমেটিক। এই জায়গায় প্যারামিটার আর লিস্টেড ইনসাইড দ্য প্যারেনথেসিস, ফাংশন আর্গুমেন্ট আর দ্য ভ্যালু। এই যে আমরা একটু আগে যেটা দেখছি এক্সাম্পলে, ফাংশন আর্গুমেন্ট, আমরা যখন ফাংশনটাকে কল করতেছি তখন কিন্তু এই ফাংশনের নামের পরে দুইটা ভ্যালু পাস করে দিচ্ছি, একটা 4 একটা 3। তো ওই ভ্যালুটাই কিন্তু যদি আমাদের ফাংশন ডিক্লারের সময় কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটারগুলোর ভ্যালু হয়ে যায়। তো আমি নিচে যদি কোনো ভ্যালু পাস না করি সেই ক্ষেত্রে আমার উপরেও কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই। আর উপরে প্যারামিটার দিলে আমার নিচ থেকে একটা ভ্যালু পাস করতেই হবে, না হলে আমার কোড কাজ করবে না। এই যে দেখেন এই জায়গায় জাস্ট একটা নোট দিয়ে লেখা আছে যে এ ফাংশন ইজ মাস্ট দ্য সেম অ্যাজ এ প্রসিডিউর অর এ সাবরুটিন ইন আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে আপনার এই ফাংশন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই মোটামুটি প্রসিডিউর সেম। বললাম না যে ফাংশন, ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার অ্যারে, এই অবজেক্ট, এই প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম জিনিসগুলাই সব ল্যাঙ্গুয়েজেই একই, জাস্ট লেখার সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। যে আমি কমান্ডগুলো দিতেছি, এই কমান্ডগুলোর সিস্টেম চেঞ্জ, কিন্তু থিওরিটা কিন্তু একই থাকে। এই জায়গায় ফাংশন যেভাবে কাজ করতেছে অন্য ল্যাঙ্গুয়েজে ঠিক সেভাবেই কাজ করবে। এই জায়গায় ভেরিয়েবলের যে দায়িত্ব অন্য ল্যাঙ্গুয়েজেও সেমই দায়িত্ব, জাস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হবে, কিভাবে লিখতে হবে, ওরা কোন সিম্বল ইউজ করে, ওই জিনিসগুলো সম্পর্কে ধারণা নিলে আপনি ওই ল্যাঙ্গুয়েজও বস হয়ে গেলেন। তো ফাংশন ইনভোকেশন মানে হচ্ছে ফাংশনটা কল করা। এই যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে প্রিন্টের সময় আবার কল করলাম, এটাই হচ্ছে ইনভোক। মানে এই জায়গায় যদি আমি এই জায়গায় ওই ফাংশনটার নাম না লিখতাম তাহলে তো ফাংশন রান করতো না। তো এই যে আমরা HTML থেকে বা যে কোনো জায়গা থেকে একটা ফাংশন ডিক্লেয়ার করার পরে কলটা করতেছি, মানে ওই ফাংশনটার নামটা লিখতেছি, এটাই হচ্ছে কল করা। এখন এই কল যে কোনো জায়গা থেকে হইতে পারে, সেটার একটা এক্সাম্পল বা কিছু লিখছে যে when an event occurs, যে একটা মানে কখন ঘটতে পারে এই ইভেন্ট, যদি কখনো মানে কোনো ইউজার মাউসের বাটন ক্লিক করে, মানে আমরা কোনো বাটন দিতে পারি না ওয়েবসাইটে, সেই বাটনটার ব্যাকএন্ডে কিন্তু আমি এরকম জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, ওই যে অন ক্লিক অ্যাট্রিবিউট, যে অন ক্লিক অ্যাট্রিবিউট দিয়ে আমি একটা ফাংশন স্ক্রিপ্টটাকে ডিক্লেয়ার করা আছে এবং ওই অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরে শুধু ফাংশনের নামটা লিখে দিলাম। তো পাবলিক যখনই যাবে ওই বাটনটাতে ক্লিক করবে, ওই বাটনটাতে ক্লিক করলে আমার এই ফাংশন বা স্ক্রিপ্ট কোডের ভিতরে যা সিস্টেম আমি লিখে রাখছি, যা কোড লিখে রাখছি, সেই জিনিসগুলাই অটোমেটিক কাজ করবে। এটাকেই বলে একটা কল করা। তারপর এটা জাভাস্ক্রিপ্ট কোড থেকেও কল করা যায়, যেমন এই জায়গায় আমরা করছি যে এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ একটা ফাংশন লিখছি এবং প্রিন্টের সময় আবার কি করলাম, কল করলাম উইথ প্যারামিটার, মানে প্যারামিটার সহ কল করছি। কারণ এই যে এই কোডটা এমন ভাবেই লেখা হয়েছে যেমন এই জায়গায় প্যারামিটার ডিক্লেয়ার হয়েছে, তো আমার এই কল করার জায়গাতে প্যারামিটার দিতে হবে, না হলে আমার এই কোডটা কাজ করবে না। তারপরে অটোমেটিক্যালি সেলফ ইনভোক, এটাও করা যায়। এখন আছে যেটা ফাংশন রিটার্ন। এই রিটার্নটা কি জিনিস, রিটার্নটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, রিটার্নটা একটু বোঝার চেষ্টা করবেন। যে when জাভাস্ক্রিপ্ট reaches a return statement, the function will stop executing। যখনই আমার কোড বা ফাংশনের ভিতরে আমি মনে করেন 5-7 লাইন লিখলাম, সেখানে 3 লাইন 4 লাইনের মাথায় আমি একটা রিটার্ন দিলাম, তো যখনই আমার জাভাস্ক্রিপ্ট রিচেস এ রিটার্ন স্টেটমেন্ট, আমার ওই রিটার্ন পর্যন্ত যখন কোডটা যাবে, তো দ্য ফাংশন উইল স্টপ এক্সিকিউটিং। তো ওই আগের যে 3 লাইন করছি, 4 নাম্বার লাইনে রিটার্ন আছে, তো ওই আগের 3 লাইনের আউটপুটটাই নিয়ে
আমার কলারের কাছে দিয়ে আসবে, কারণ আমি রিটার্ন দিছি। রিটার্ন দেওয়া মানে ও ওই রিটার্নের পরে যদি আরো কোড লেখা থাকে ও সেটা পড়বে না। এটা পড়বে কখন, আগে যা ওই যতটুকু পর্যন্ত ডাটা পাইছে সেই ডাটা নিয়ে কলারকে দিয়ে আসবে তারপরে। তো এই যে দেখেন এই জায়গায় সেটাই লেখা আছে যে স্টপ এক্সিকিউটিং। ওই রিটার্ন স্টেটমেন্টে যখনই আসবে তখনই কোড এক্সিকিউট করা বন্ধ করে দেবে, মানে সামনের দিকে আর আগাবে না যদি এখানে বড় কোনো কোড লেখা থাকে। তারপরে if the function was invoked from a statement, JavaScript will return to execute the code after the ইনভোকিং স্টেটমেন্ট, যেটা আমি একটু আগে বললাম যে ও রিটার্ন পর্যন্ত আসছে, ও থাইমা যাবে, থাইমা গেলে যতটুকু ডাটা পাইছে সেটা নিয়ে ও আবার কলারের কাছে যাবে। তো ওই কলার থেকে আবার কল হয়ে ও বাকি কাজগুলো করে দিবে। ফাংশনস অফেন কম্পিউটে রিটার্ন ভ্যালু, দ্য রিটার্ন ভ্যালু ইজ রিটার্ন ব্যাক টু দ্য কলার। এই যে আমরা যখন রিটার্নটা দেই, এই যে যেমন একটা রিটার্ন এ ইন্টু বি, ও এই এ আর বিটা কাজ করে কই যাবে, রিটার্ন করবে। রিটার্ন করে কই যাবে, আমার কলারের কাছে যাবে। এই যে কলার কই, এই জায়গায় দেখা যায় না, লিখতে যাই, এই যে কলার আমার HTML এই জায়গায় চলে যেতেছে। এই এক্সটা কল করছি, তাই এই জায়গায় আমার মাই ফাংশনটা ফায়ার হইতেছে। এই এক্স আমি কোথায় রাখছি, ভেরিয়েবল রাখছি, সেই জন্য আমি ভেরিয়েবল প্রিন্ট দিছি। তো ভেরিয়েবলে যখন প্রিন্ট দিতে গেছে তখন দেখবো কি এটা একটা ফাংশন। তো এই জায়গা থেকে কল হইতেছে মাই ফাংশন। তো এইখানে কল হয়ে যে ভ্যালুটা হয়েছে, এই জায়গায় ভ্যালু কত হয়েছে, a ইন্টু বি, এখন কিন্তু 12। আমার ফাংশন কিন্তু আমার এক্স এর মান এখন হয়ে গেছে 12, কিন্তু এই রিটার্নের আগ পর্যন্ত এক্স এর কোনো মান ছিল না, এক্স এর একটা জাস্ট ফাংশন ডিক্লেয়ার করা ছিল। তো এই কোডটাকে যদি আমি এখন পরবর্তীতে আরো রান করায় কোথাও যদি আবার এক্স প্রিন্ট করি, সেই প্রিন্টের রেজাল্ট কত দিবে, 12। যেমন আমি এই জায়গায় দেখি অ্যালার্ট কাজ করে কিনা, শিওর না কাজ করবে কিনা, না কাজ করে না। দেখছেন 12, আমার এক্স এর ভ্যালু কত দেখাইতেছে, 12। তো এই রিটার্ন কি করলো, রিটার্নে ফার্স্টে কিন্তু কোনো ভ্যালু ছিল না, লাস্টে একটা জাস্ট ফাংশন ছিল ফার্স্টে। ওই ফাংশনটাকে এক্সিকিউট করে ও একটা ভ্যালু ও সেট করে নিছে। তারপরে আমরা যদি কোনো কাজ করি তখন ওই এই ফাংশনের পরে যে ভ্যালুটা সেট হয়েছে সেই ভ্যালুটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কাজ করতে পারতেছি। তো এই রিটার্নের কাজটাই হচ্ছে এরকম, এই পর্যন্ত গিয়েই ও এই জায়গায় ওর কলারের কাছে চলে গেছে এবং এখানে যা ভ্যালু পাইছে সেই ভ্যালুটা নিয়ে গেছে, খালি হাতে যায় নাই। তো রিটার্ন মূলত এইভাবেই কাজ করে। আরও তো ইউজ আছে, যখন টুকটাক প্রোগ্রামিং প্র্যাকটিস করব সেই ক্ষেত্রে দেখবেন রিটার্ন কিভাবে কাজ করে। হোয়াই ফাংশনস, মানে ফাংশন আপনি কেন ইউজ করবেন, নর্মালি ভাবেও তো কাজ করা যায়, তোমার ফাংশন ইউজ করার দরকার কি। ইউ ক্যান রিউজ কোড, ফাংশনটা মূলত মানুষ বানাই এই জন্য যে আমি ফাংশন একটা কাজের জন্য বানাবো একবার, এবং এই কাজটা আমি বারবার রিউজ করবো আমার যখন যে জায়গায় দরকার, আমার এই কাজের জন্য দরকার হয়েছে এখানে ইউজ করবো, ওই কাজের জন্য দরকার হয়েছে ওই জায়গায় ইউজ করবো। তো এরকম ফাংশন আপনি যদি বুঝে শুনে একটা সুন্দর ফাংশন বানাতে পারেন, সেই একটা ফাংশন মাল্টিপারপজে ইউজ করা যায়। আর আমি যদি নর্মাল কোড লিখতাম তাহলে আমার প্রতিটা কোডের মানে কাজের জন্য আলাদা আলাদা কোড করতে হতো, সেটা রিউজ করা যাইতেছে না, আমার প্রতিবারই কষ্ট করা লাগতেছে। তারপরে যে ডিফাইন দ্য কোড ওয়ান্স অ্যান্ড ইউজ ইট মেনি টাইমস, মানে ইউ ক্যান রিউজ কোড, তাহলে একবার ডিফাইন করব, ইউজ করব কি বারবার। ইউ ক্যান ইউজ দ্য সেম কোড মেনি টাইমস উইথ ডিফারেন্ট আর্গুমেন্টস, যেমন এই জায়গায় একটা যে ফাংশনটা বানানো আছে, এই ফাংশনটা কিন্তু আমি একবারই ডিক্লেয়ার করছি। এখন যদি আমার ভ্যালু চেঞ্জ করে দেই, আমার কিন্তু এই জায়গায় আর লেখা লাগতেছে না, ও কিন্তু আমার
সেই কাজটা করে দিতেছে। আমার কাজ কি ছিল যে এই জায়গায় আমি যে দুইটা ভ্যালু দিতেছি সেই দুইটা ভ্যালু গুণ করে আমাকে একটা আউটপুট দিবা। তো যেই ইউজার যখন আসবে কে কোনটা দেয় তার তো কোনো ঠিক নাই, তো যে যেটাই দেখ তুমি সুন্দর মতো গুণ করে দিবা। তো এই যে একটা ফাংশন, এটা কিন্তু বারবার কাজ করতেছে, জাস্ট আপনি ভ্যালুটা চেঞ্জ করে দিতেছেন, আপনি কিন্তু কোড চেঞ্জ করতেছেন না। তো এইটাই হচ্ছে রিইউজ, যে আপনার কোড বারবার লেখা লাগতেছে না, কোড একবারই লিখছেন কিন্তু রিইউজ হইতেছে বারবার। তো এইসব টাইপের কাজগুলো করতে গেলে আমরা ফাংশন ইউজ করব। এই যেমন এই যে একটা ফারেনহাইট টু সেলসিয়াসের একটা করে দিছে, কি বলে ক্যালকুলেশন। যেমন ফাংশনটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, নাম কি দিছি টু সেলসিয়াস, এবং একটা প্যারামিটার দিছি কি এফ নামে একটা প্যারামিটার দিছি। তার মানে আমরা যখন এই ফাংশনটাকে কল করব, যেখান থেকেই কল করি সেখানে আমাকে একটা ভ্যালু পাস করে দিতে হবে, না হলে আমার ফাংশনে কোনো ভ্যালু পাবে না। তারপর আমরা কাজটা কি দিছি ফাংশনের ভিতরে, যে রিটার্ন করবা কি নিয়া 5/9 ইনটু এই এফ এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু থেকে 32 মাইনাস হবে। তো ঠিক আছে, আমরা এখন এই কোড প্রিন্ট করলাম এবং প্রিন্ট করে আমাদের ফাংশনটাকে কল করছি একটা ভ্যালু দিয়ে, কারণ আমরা একটা প্যারামিটার দিছি, তাহলে অবশ্যই এই জায়গায় একটা ভ্যালু থাকতে হবে। তো আমরা ভ্যালুটা কি দিলাম 77। তো এই 77টা তখন এই জায়গায় চলে গেছে, মানে এই এফ মানেই 77। এখন এফ ইকুয়াল টু 77, তাহলে ইনটু দিলাম এই জায়গায় 77 মাইনাস 32। তো 77 মাইনাস 32 হলে থাকে কত, মনে হয় 45। তাহলে এই 45 ইনটু এই 5/9, 5/9 দিলে যেটা আসে, যে 5/9 কত আসছে 0.555। আর এই ইনটু দিব কত, আমাদের এই জায়গায় বাড়ছে, মানে এফ এর 77 থেকে 32 বিয়োগ দিয়ে থাকে 45, ইনটু দিলাম 45। এখন সমান সমান দিই, হয় নাই, 5/9 ইনটু 45, এই যে 25। আমাদের ক্যালকুলেটরের হিসাব আসছে 25, আমাদের দেখেন ব্রাউজারের হিসাব 25ই আসছে, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস। তারপরে the parenthesis operator invokes the function using the example above. To Celsius refers to the function object and to Celsius refers to the function result. Accessing a function without এটা will return the function object instead of the function result. মানে এই জায়গার একটু কিভাবে আপনার কলটা করলাম, ইনভক করলাম সেটা সম্পর্কে একটু লেখা বুঝাইছে। তো আমরা তো এই জায়গায় একটা ব্যাপার আছে, যেমন 2 সেলসিয়াসের পরে যদি এটা দেই তখন সেটা একটা ফাংশন, সেটা বুঝে। তো পরের লাইনে কি করলো, 2 সেলসিয়াস দিল। তো 2 সেলসিয়াস দেওয়াতে আমার কি আসছে দেখেন, 2 সেলসিয়াস কল করাতে ও ফাংশন 2 সেলসিয়াস, এরপর হচ্ছে এই যে অ্যাপ, এরপরে রিটার্ন, মানে এই ভিতরের পুরো কোড প্রিন্ট হয়ে গেছে। কিসের কারণে, আমি এই জায়গায় কোনো, এটা যে একটা ফাংশন, ফাংশনটা ঠিক মতো ডাক দেই নাই, ফাংশনটা কাজ হয় নাই, ওই ফাংশনের ভিতরে যে লেখা আছে সেটা প্রিন্ট হয়ে গেছে। যদি আমরা এরকম করে একটা মান দিয়ে দিতাম, কারণ প্যারামিটার দেওয়া, সেই জন্য মান দিয়ে রান করলে তখন আমার এই জায়গায় এই যে 25 আসতো। তার মানে আমাদের কল করতে গেলে যে ফাংশনের সিস্টেম অনুযায়ী কল করতে হবে, নামটা দিতে হবে ফাংশনের, এবং পরে যে ডাবল ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা দিতে হবে। এবার ফাংশন ইউজড অ্যাজ ভেরিয়েবল ভ্যালু, এটার ইউজ আমরা একটু আগেই দেখছি, যে
ফাংশন জাভাস্ক্রিপ্ট আপনি ইউজ করতে পারবেন কিসের ভিতরে, ভেরিয়েবল ভ্যালুর ভিতরে, মানে এই যে ভেরিয়েবল এক্স, তো সেইটার ভ্যালু হিসাবে একটা ফাংশন আপনি স্টোর করে রাখতে পারেন যে আমার এই এক্স ইকুয়াল টু হচ্ছে এই তো 2 সেলসিয়াস 77। তো আমি যদি নিচে কোনো জায়গা থেকে 2 সেলসিয়াস কে কল করি তখন সে এই এক্স এর ভিতরে ঢুকে, মানে যেমন কোনটায় ঢুকলাম, এই জায়গায় ভালো করে দেয় নাই, ভেরিয়েবল তো ডিক্লেয়ার করা নাই, আমরা ডিক্লেয়ার করে দেখি। যেমন এটা একটা ভেরিয়েবল, কল করার আগে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপরে আমরা এই ফাংশনটা দেই, তারপরে আমরা কল করতেছি। কি কল করব এবার দেখেন, 2 সেলসিয়াস ডিরেক্ট ফাংশন কল করব না, আমি কল করব কি ভেরিয়েবলকে, আমার এক্স নামের যে ভেরিয়েবলটা আছে। হ্যাঁ ঠিক আছে, তো এটা যখন ই করব তখন আমার প্রিন্টে কি আসবে, ডেমো ইনার HTML যাবে এপি এর ভিতরে, ঠিক আছে, যে দ্য টেম্পারেচার ইজ এক্স, এক্স মানে আমার এই ভেরিয়েবল এক্স এবং এই ফাংশনটাকে কল করবে, মানে এক্স মানে হচ্ছে এই এক্স এর কাছে যাবে, এক্স এর কাছে গেলেই ও এক্স এর ভ্যালু হিসেবে কাকে পাবে, ফাংশনটাকে পাবে। তো এই ফাংশনটাকে এখন ও কল করে আমাকে এই ফাংশনে যখন কল করবে, কল করলে এই জায়গায় চলে আসবে, এখানে চলে আসলে যা হিসাব নিকেশ আমি দিচ্ছি সেই হিসাব নিকেশ অনুযায়ী ও ক্যালকুলেশন করে আমার এই সার্চের মানে এই কি পাশে দিয়ে দিবে, বা যে জায়গায় দেখাতে চাইতেছি সেই জায়গায় দিয়ে দিবে। এই যে দেখছেন, দ্য টেম্পারেচার ইজ এই এক্স, এক্স মানে হচ্ছে এটার ক্যালকুলেশন, মানে আমার ফাংশন সেটা 25 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসের পরে আমি একটা যেমন ডট দিই, তাইলে বুঝবো যে আসলে কাজ করতেছে, এই যে ডট কোডটা কাজ করতেছে ঠিক মতো। এটা গেল কি ফাংশন ইউজড অ্যাজ ভেরিয়েবল ভ্যালুস। তো এবার লোকাল ভেরিয়েবল হিসেবে মনে হয় কাজ করে, দেখি লোকাল ভেরিয়েবল কি। Variable declared within a JavaScript function become local to the function. Local variable can only be accessed from within the function. তো এই জায়গায় ভেরিয়েবলের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। গ্লোবাল ভেরিয়েবল কি, যেমন ফাংশনের বাইরে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা ফাংশনের ভিতরেও চাইলে কল করে কাজ করাতে পারবো। আর লোকাল ভেরিয়েবলটা কি জিনিস, যে এই যে ফাংশনটা ডিক্লেয়ার করছি এর ভিতরেই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেইটাই আমি এই ফাংশনের ভিতর থেকেই কল করে কাজ করতে পারবো, বাহির থেকে কল করলে আমার এই লোকাল ভেরিয়েবল কল হবে না। এই যে যেমন এটা একটা স্ক্রিপ্ট, এই হচ্ছে আমার একটা ফাংশন, ফাংশনের ভিতরে যে আমি একটা ভেরিয়েবল নিছি এই ভেরিয়েবলটাকে বলে লোকাল ভেরিয়েবল। সেটা বাইরে বা অন্য কোনো ফাংশনের ভিতরে যদি আমি আবার মানে কাজ করি বা কল করি সেটা ও কল করবে না। আর গ্লোবাল ভেরিয়েবল যদি হয় ওটা যে কোনো এক জায়গায় থাকলেই হয়, যে কোনো জায়গা থেকে ওই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু নিয়ে কাজ করতে পারবে।
এই ছিল মোটামুটি ফাংশন নেওয়ার ব্যাপার। তো ফাংশনটা একটু ক্রিটিক্যাল, ফাংশনটা আপনারা এই ভিডিও আজকেরটা তো দেওয়াই হবে, এটাও দেখবেন। এছাড়াও একটু বাইরে থেকেও যদি পারেন কোনো টিউটোরিয়াল দেখে একটু ক্লিয়ার হয়ে নিন। তো ফাংশনটা মোটামুটি একটা বড় চ্যাপ্টার। তো আজকে কি আর আগাবো? বলেন, আপনারা যেটা বলবেন সেটাই হবে। ডাটা টাইপ ফাংশন দুইটা দেখাইলাম, এখন কি অবজেক্ট সম্পর্কে ধারণা দিব? অবজেক্টে কিন্তু অনেক। এই দুইটাই তো শেষ দিই। আচ্ছা, তাহলে আপনারা ফাংশন আর অনেক এই ফাংশন এই দুইটাই থাক স্যার আজকে। আচ্ছা, আজকে ঠিক আছে। তাহলে এই ডাটা টাইপ আর ফাংশনটাই আপনারা এটা নিয়ে আর একটু রিসার্চ করেন, আর একটু পড়ালেখা করেন, কিছুটা প্র্যাকটিস করেন। তাহলে নতুন আর কিছু দিলাম না আজকে। জি স্যার। আর ওই যে আপনাদের স্ট্রিং কথা বুঝতে পারতেছি না, আপনার কথা কাইটা কাইটা আসে। ওই যে স্ট্রিং আছে না স্যার, এই যে দেখাইলেন প্রথমে কার নেম, কোনটা? আমি স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, দাঁড়ান, আমার স্ক্রিনটা অফ করে নিই। হ্যাঁ, দেখান। আপনি ফুল স্ক্রিন না করে ডাইরেক্ট মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটাই করেন, তাহলে ফুল ভালো করে বোঝা যাবে। এখন দেখা যাচ্ছে না? ফুল ক্লিয়ার দেখা যায় না আর কি, লেখাগুলো ক্লিয়ার আসতেছে না। মানে ইন্টায়ার স্ক্রিন না দিয়ে আপনি আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন, ওই জায়গায় অপশন আছে শেয়ারে, দেখেন। যেমন প্রেজেন্ট নাও দিয়ে এ উইন্ডো দেন। ওই, এখন শুধু ভিজুয়াল কোড দিছি। হ্যাঁ, দেখি এইখানে আমাদের প্রত্যেকবার স্পেস দেওয়া লাগবে নামের পরে। কোনটার। এই যে আমার এখন আমি যেখানে সিলেক্ট করছি এই স্পেসটা কি দিয়ে দেওয়া লাগবে? এটা এখন আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি যে যে জায়গায় আউটপুটটা দেখাইতে চাইতেছেন ওই জায়গায় যখনই আপনি ওই অবজেক্টের ওই কিটা, মানে এটা কি ফার্স্ট নেম দিয়ে যখন প্রিন্ট দিবেন, তখন ও আপনার নামটাও দিবে প্লাস ওই একটা স্পেস ওইটাও প্রিন্ট করে দিবে। মানে স্পেস সহ প্রিন্ট হবে আপনি যে জায়গায় প্রিন্ট দিতেছেন। ওটা দিলেও হয়, না দিলেও হয়। দিলে আপনার আউটপুটে কিন্তু এই স্পেসটা থাকবে, আর না দিলে আউটপুট স্পেসটা থাকবে না। আপনি এটার আউটপুট আনেন, আউটপুট আনলেই দেখবেন যে ওই জায়গায় একটা স্পেস দেখাইতেছে, মানে ওই নামের পরে একটা স্পেস থাকবে। ওইটার পাশে যখন আরেকটা কিছু আপনি প্রিন্ট করবেন তখন দেখবেন ওই এক স্পেস পরিমাণ জায়গা নিয়ে তারপরে প্রিন্ট হইতেছে। এখন এটা আপনার কাজের সুবিধার ক্ষেত্রে, যদি আপনি মনে করেন যে আমি পাশাপাশি 4-5টা আইটেম লিখবো, তো আমি ওই আমার ভেরিয়েবলের ভিতরেই স্পেস ডিক্লেয়ার করে যাই। না হলে তো আবার ওই জায়গায় কনকেট দিয়া তারপরে করতে হয়। আমার মনে হয় নেট কানেকশনের প্রবলেম হয়েছে।
আচ্ছা, তাহলে আজকে এই জায়গায় ক্লাস অফ করে দিতেছি, আর নতুন কোনো টপিক দিতেছি না, আপনারা প্র্যাকটিস করেন।